ইজে কিভাবে হিসাব করা হয়, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কিভাবে ইজে এর সূত্রটি ইটালিতে কাজ করে। ইজে নির্ধারণের জন্য ইটালিয়ান সরকারের একটি নির্দিষ্ট ও স্ট্যান্ডার্ড ফর্মুলা রয়েছে। এই ফর্মুলা আপনার পরিবারের আর্থিক ও সামাজিক নানা উপাদান ও অবস্থার বিভিন্ন দিক একসঙ্গে বিবেচনা করে এবং পরবর্তী পর্বগুলোতে আমরা ইজে নামটির সাথে সাথে আরও একটি নাম অনেকবার শুনবো, যেটাকে বলে ডিএসইউ। এবং আমি জানি অনেকেই এই ডিএসইউ সম্পর্কে কিছুই জানেন না, তাই আপনাদের বোঝার সুবিধার্থে এই ডিএসইউ বিষয়টাকে নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। ডিএসইউ বলতে কি বোঝায়? ডিএসইউ এর পূর্ণ ফর্ম হচ্ছে ডিক্লারাzione sostitutiva unica। সহজ ভাষায় বললে ডিএসইউ হলো আপনার পরিবারের অর্থনৈতিক ঘোষণা বা ইজের জন্য ঘোষণার ফর্ম, আর ইজে হলো সেই ঘোষণার ফলাফল। ডিএসইউ আর ইজে কি এক জিনিস? না, একদমই না। ডিএসইউ বা এই ফর্ম এর মাধ্যমে আপনি ইমসকে যে তথ্য দেন, যেমন আপনার আয় ব্যয়, পরিবার, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, তো ইমস সেই তথ্যগুলো হিসাব করে সকল কিছু যাচাই বাছাই করে যে নাম্বার দেয় সেটাই হচ্ছে আপনার ইজে। তো এক লাইনে বলতে গেলে ডিএসইউ ঘোষণা ফর্ম দ্বারা তথ্য দেয়া হচ্ছে, আর ইজে এর মাধ্যমে সেটার ফল বা রেজাল্ট বের হচ্ছে। ডিএসইউতে কি কি তথ্য থাকে? এই ফর্মে মূলত লেখা থাকে পরিবারের সদস্যরা, যেমন নুকেলো ফ্যামিলিয়ারে সবার আয়, ব্যাংক ও পোস্ট অফিসের ব্যালেন্স, বাড়ি জমি সম্পদ ইত্যাদি সংখ্যা, ভাড়া, মুতুও বা বিশেষ ছাড় ইত্যাদি বিষয়গুলো। এই তথ্যের উপর ভিত্তি করেই ইজে অর্ডিনারিও, ইউনিভার্সিতা, মিনোরেন্নি ইত্যাদি ইজেগুলো তৈরি করা হয়। ডিএসইউ না করলে কি ইজে হয়? না, ডিএসইউ ছাড়া কোনো ইজেই হয় না। তাই কাফ বা পাত্রনাত যখন বলে ডিএসইউ ফিরমারে করতে হবে, এর মানে আপনি আপনার ঘোষণার দায় নিচ্ছেন এই ফর্মটি সিগনেচার করার মাধ্যমে। তো আমিও পারি প্রো লেভেল স্টাইলে সহজে মনে রাখার লাইন হচ্ছে ডিএসইউ সমান সমান আপনার কথা আর ইজে সমান সমান রাষ্ট্রের হিসাব। তো আশা করি আপনাদের ইজে ও ডিএসইউ তথা ইজের ফর্ম সম্পর্কেও একবারে পানির মতন পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারলাম। তো এখন আসুন পরবর্তী বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। ইটালিতে মূল 4টি বিষয়ের উপর নির্ভর করে ইজে এর মান নির্ভর করা হয়। 1 নম্বরে হচ্ছে পারিবারিক আয়ের মোট যোগফল। পরিবারের প্রতিটি সদস্যের বার্ষিক আয় এখানে গণনায় আসে, যেমন চাকরির বেতন, ব্যবসার লাভ, পেনশন, ভাতা বা অন্যান্য আয় ইত্যাদি যোগ করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজে করার সময় বর্তমান বছরের নয়, বরং 2 বছর আগের আয় ধরা হয়। উদাহরণস্বরূপ ইজে 2026 বিবেচিত হবে 2024 সালের আয় নিয়ে, অর্থাৎ আপনার মোদেল্লো সেত্তেতেরেন্তা এবং কুদ, যা বর্তমানে চিউ বা সার্টিফিকেশনে উনিকা হিসেবে পরিচিত ইত্যাদির মান অনুযায়ী আপনার মোট পারিবারিক ইনকাম ধরা হবে। 2 নম্বরে হচ্ছে সম্পত্তি ও আপনার টোটাল সঞ্চয় বা পুঁজি। এখানে আপনার পরিবারের সব ধরনের আর্থিক সম্পদ ও সম্পত্তির মূল্য ধরা হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের জমানো টাকা, পোস্ট অফিসের সেভিংস, শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড অথবা বাড়ি, ফ্ল্যাট, জমি এবং ব্যবসায়িক বিনিয়োগগুলো সবকিছুর হিসাব নিয়ে আসা হয়। সাধারণত ইজে করার সময় আগের দ্বিতীয় বছরের ডিসেম্বরের 31 তারিখে আপনার সম্পত্তির কি পরিমাণ মূল্য ছিল তা বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ 2026 সালের ইজের জন্য 31 ডিসেম্বর 2024-এ আপনার ব্যাংক ব্যালেন্স, মূল সম্পত্তির মূল্য ইত্যাদি ধরা হবে। 3 নম্বরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা ও গঠন। ইজে হিসাবের ক্ষেত্রে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে দেখা হয় পরিবারে মোট কতজন সদস্য আছেন, নাবালক তথা অপ্রাপ্ত বয়স্ক সন্তান আছে কিনা, কেউ পরিবারের মধ্যে প্রতিবন্ধী বা অক্ষম আছে কিনা। পরিবারের সদস্য সংখ্যা ভিত্তিতে একটি বিশেষ স্কেল ব্যবহৃত হয়, যাকে বলা হয় স্কেলা দি ইকুইভ্যালেন্সা বা সমতুল্য স্কেল। সহজ ভাষায় বললে একই আয় হলেও পরিবার বড় হলে ইজে স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। বিশেষ করে নাবালক সন্তান থাকলে, প্রতিবন্ধী সদস্য থাকলে অতিরিক্ত ছাড় যোগ হয়, ফলে ইজে আরও কমে যায়। 4 নম্বরে রয়েছে বাসস্থান ও অন্যান্য বিশেষ বিষয়। আপনি ভাড়ায় থাকেন নাকি নিজের বাড়িতে, সেটাও ইজেতে প্রভাব ফেলে। ভাড়া বাসায় থাকলে প্রতি বছর একটি নির্দিষ্ট অঙ্ক, প্রায় 3000 ইউরো পর্যন্ত মূল আয় থেকে বাদ দেওয়া হয়।
বাসা ভাড়া বাবদ। তবে বর্তমান নিয়মে 2026 থেকে এই পরিমাণ বাড়িয়ে প্রায় 7,000 ইউরো পর্যন্ত আপনার পরিশোধিত ভাড়ার পরিমাণ আয় থেকে বাদ দেওয়া হয়। ফলে ইজে অনেকটাই কমে আসে। নিজের বাড়ি থাকলে সেই বাড়ির মূল্য গণনায় আসে। তবে প্রধান বাসস্থানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ছাড় বা ফ্রাঙ্কেজিয়া দেওয়া হয়। 2026 সালের নতুন নিয়মে এই প্রধান বাসস্থানের ছাড়ের পরিমাণ আরও বাড়ানো হয়েছে, যা অনেক পরিবারের জন্য স্বস্তির খবর। এছাড়াও কারো কর রিটার্ন না থাকলে বা করমুক্ত আয় থাকলে সেগুলো ফর্মে আলাদাভাবে উল্লেখ করতে হয়, যাতে হিসাব সঠিক হয়। সংক্ষেপে ইজে এর ফর্মুলাটা হচ্ছে, এই সকল তথ্যগুলো একত্রিতভাবে নিয়ে কম্পিউটারের সিস্টেম ইজে হিসাব করে। মূল ধারণাটি হলো ইজে সমান সমান মোট পারিবারিক আয় প্লাস মোট সম্পদের একটি অংশ ভাগ পারিবারিক সমতুল্য স্কেল। তাই এই কারণেই আগেই আন্দাজ করা যায় আয় ও সম্পদ বেশি হলে এবং পরিবার ছোট হলে ইজে এর পরিমাণ বেশি আসবে, আর আয় কম হলে পরিবার বড় হলে ইজে এর পরিমাণও কমে আসবে। আপনি যদি এই ভিডিওটা দিয়ে এই সিরিজে ঢুকে থাকেন তাহলে মনে করিয়ে দেই যে এই সিরিজের পার্ট 1 পার্ট 2 না দেখলে ইজে এর এই হিসাবটা অনেক জায়গায় অসম্পূর্ণ থেকে যাবে আপনার কাছে। তাই আগে সিরিজটা শুরু থেকে দেখুন, না হলে পরবর্তী পর্বগুলো ভালো করে বুঝতে পারবেন না। আর পর্ব 4-এ আমরা দেখব কোন কোন কারণে ইজে এর মান বাড়ে বা কমে, প্রকাশ্যে জানা তথ্য ও আড়ালে থাকা বাস্তব সত্য, এমন ভুল যেগুলো মানুষ না বুঝেই করে ফেলে, আর কিভাবে একই আয় থাকা সত্ত্বেও কারো ইজে কম কারো বেশি হয় ইত্যাদি নিয়ে অনেক আকর্ষণীয় একটি পর্ব। কাজেই পরবর্তী পর্ব মিস করতে না চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো, লাইক, শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে পোস্ট করার সাথে সাথেই আপনার মোবাইলের নোটিফিকেশনে পেয়ে যাবেন সবার আগে। এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ইত্যাদির লিঙ্ক কমেন্টে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।